হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই এক কড়াই ভর্তি ছানা দেখে তোমাদের মতো আমার চোখও ছানা ভরা হয়ে গিয়েছিল, কিন্তু পরে বুঝলাম কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে। ওয়েট ওয়েট ওয়েট, তার আগে বলি আজ একটু বেশিক্ষণই বকবক করব, কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে। এবার আসি মূল পর্বে। এখানে হতে চলেছে রসগোল্লা। আমাদের বাড়িতে আমার এক জেঠু এসেছেন, তো তার উপরে ওনার মিষ্টি বানানো হাত, ব্যাস সেই সুযোগ আবার আমার বাবা ছাড়বেন এটা তো হতেই পারে না। ওই দেশীয় মানুষ তো খাঁটি খাবার খেতে আর খাওয়াতে বড় ভালোবাসেন, তাই তার দাদার কাছে আবদার জুড়লেন। আগে পরে কম বেশি চেষ্টা করে সফল হতে না পারার কারণে এবার হাতে কলমে করবেন বলেই ঠিক করলেন। জেঠু তাই ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ময়দা মাখিয়ে ময়াম দিচ্ছিল। এরপর সুন্দর করে গোল্লা করে রসের মধ্যে তাদের সাঁতার কাটতে ছেড়ে দিলেন। তাদের মধ্যে আবার যাতে মারামারি না লাগে তার মাঝে মাঝে জলের ছিটে দিয়ে নাড়িয়ে দিচ্ছিলেন, আবার মাঝে মাঝে সেদ্ধ হলো কিনা তাও দেখছিলেন। যদিও আজকে আমি কিছু ওস্তাদি করতে যাইনি, তবে একটু গুরুগম্ভীরভাবে ভিডিওটা নিচ্ছিলাম আর দেখছিলাম যেন ঘুটে না যায়। মনে মনে বেশ একটা ভয়ও ছিল। এরা সব ছাড়া গরুর মতন আবার রসের মধ্যে যদি ছেড়ে একাকার করে ফেলে তাহলে তো সত্যিই বিশ্রী ব্যাপার হবে। যদিও তেমন কিছু হলো না, শেষ পর্যন্ত দেখে বেশ খুশিই হলাম। আর ভাবছিলাম যে দক্ষ কারিগরের হাতে পড়লে যে কোনো জিনিসই খুব সুন্দর হয়। জেঠুর বয়স হয়ে গেছে, তবুও কিন্তু এখনও মিষ্টি বানানোর কাজ উনি করেন। তাই এরকম কোনো মানুষের কাছ থেকে সামনাসামনি হাতে কলমে শিখে নেওয়ার সুযোগ সত্যিই হাতছাড়া করা যায় না। আর তারপরে আগে পরে আমরা যতবারই বানানোর চেষ্টা করেছি কিছু না কিছু ভুল হয়। চিনির শিরা বানানোতে ভুল ছিল, নয় বেশি ছানাটাকে মাখা হয়ে গিয়েছিল, বেশি তেল ছেড়ে গিয়েছিল, তো এরকম কিছু না কিছু ভুল হয়েছিল। তারপরে এই গোল্লাগুলো যেরকমভাবে করছিল তার মধ্যেও কিছু কিছু টেকনিক ফলো করলাম, যে কতটুকু কি মাপ নিতে হয়, কতটুকু মাপ নিয়ে কীভাবে কী করতে হয়। আর তার আগে দেখছিলাম উনি হাতে একটু তেল মালিশ করে নিচ্ছিলেন, তো হয়তো জিনিসটা তাতে একটু ইজি হয়। আর গোল্লাগুলো যখন করছিলেন তখন প্রতিটা গোল্লায় কি সুন্দর এক মাপের ছিল, এটা দেখেও খুব ভালো লাগলো। যদিও ওনাদের একটা অভিজ্ঞতা কাজ করে। তো তারপরে বাবাও পাশ থেকে একটু হাতে হাতে হেল্প করছিল, যেহেতু ওনাকে আবার শিখতে হবে তো হাতে কলমে এই ব্যাপারটা রয়ে গেছে, তো তার জন্য মূলত মা আর আমি হেল্প করছিলাম। মাঝে মাঝে চিনি শিরাটাকে একটু জাল দিচ্ছিলাম, আঁচটা বাড়িয়ে দিতে বলছিলেন। আর ওপর থেকে না অনেক নোংরা উঠেছিল, তো সেগুলো মা একটা ছাঁকনির সাহায্যে তুলে তুলে পরিষ্কার করে দিচ্ছিল। আর এখানটাতে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে পারলাম, যে রসগোল্লা যে কোনো পরিমাণেরই হোক, মানে যত পরিমাণেরই হোক না কেন, তো যে পাত্রে তৈরি করা হবে পাত্রটা একটু খোলামেলা বড় হলে নাকি বেশ ভালো হয়। জিনিসটা তার মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমার সবচাইতে ভালো লেগেছিল এই যে কাঁচা যে গোল্লাগুলো, পুরো কাঁচা গোল্লার মতন জেঠু যখন শিরার মধ্যে সব একবারে ছেড়ে দিল আর ফুলের মতন সব একদম কিছুক্ষণ পরে ফুলে ফেঁপে উঠেছিল। তো এখানে বেশ কিছু পরিমাণ, আমরা প্রথমে জল চাইতেই ভাবলাম যে হয়তো কিছুটা পরিমাণে লাগবে, তবে না, পরে জিজ্ঞাসা করে দেখলাম প্রায় বড় একটা এক গামলা জল লেগেই যায়। মাঝে মাঝে ছিটা দিয়ে দিয়ে জিনিসটাকে দেখছিল যে কতটুকু কি সেদ্ধ হয়েছে, কতটুকু সেদ্ধ হয়নি। আর এই হলেন আমার সেই জেঠু যিনি মিষ্টিটা বানাচ্ছিলেন। তো ওনার সাথে আমরাও কম বেশি কিছু গল্প করছিলাম যে কীরকমভাবে কী বানায়, কীরকমভাবে কী দেওয়া হয় না হয়। তো জেঠু বললেন যে ঘরোয়া যেহেতু বানানো হচ্ছে, তাতে দোকানের মতন অত স্পেশালভাবে কোনো কিছু না করাটাই ভালো। ওটা একটা ব্যবসার জায়গা, ওখানটাতে পরিমাণে অনেক থাকে। তো ঘরোয়া যেহেতু, সেহেতু যতটা সিম্পলভাবে করা যায় ততটাই ভালো। তো জেঠু এখানটাতে ওনার বাড়ির লোকেদের, দাদা, তারপরে ভাইপো যারা যারা আছেন তাদের গল্পও করছিলেন। তো তারপরে মাঝে মধ্যে দেখছিলাম একটা করে রসগোল্লা তুলে তুলে একটু জলের মধ্যে দিয়ে দেখছিলেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, রসগোল্লা, হোমমেড রসগোল্লা। তো জানি এতক্ষণ ধরে বকবক শুনতে শুনতে তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো, আর বেশি বকবক করবো না, মিষ্টি তোমাদের সবার জন্য পাঠিয়ে দিলাম। আর সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবেসো। টাটা।